নমস্কার বন্ধুরা, রসি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। কালী পুজোর পরে যেই শুভ তিথিটা সবার প্রত্যেকটা বোনের জীবনে আসে সেটা হলো ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। এই বছর 23শে অক্টোবর বৃহস্পতিবার পড়েছিল এই ভাইফোঁটার মতন পবিত্র উৎসবটি। তো সেই ভাইফোঁটাই আমি কিভাবে পালন করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন আসুন। তাকে ঢুকতে দেখলে সে অফিসিয়ালি আমার কর্তামশাইয়ের অফিস কলিগ। জল সেই কালী পুজোর থেকে দিচ্ছে না, জানেন? যে বিভাস সাহা বা বিভাস দা আমার কর্তামশাইয়ের অফিস কলিগ হলেও আমি তাকে দাদা ঠিকই ডাকি। রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু সে আমার যত বড় উপকার করেছে সে দাদার থেকেও অনেক বেশি এখন আমার জীবনে। বিয়ের দিন থেকেই আমি বিভাসদাকে দাদা ডেকে আসছি, আর আমার কর্তামশাই ইয়ার্কির ছলে বলেছিল যে এ তো সাহা, তুমিও সাহা, এ দাদা, কিন্তু সে না থাকলে আজকের এই দিনটাই আমার জীবনে আসতো না হয়তো। নীল কি দুবেলাই হাঁটতে যায়? দুরাউন্ড করে? হ্যাঁ, ওই কাজ করতে করতে পুকুরে বেরিয়ে গেল, হেঁটে সকালে চন্দন করলো। হ্যাঁ, দুবার, সকালে একবার বিকেলে। সকাল থেকে এখনো ব্রেকফাস্ট করেনি, ব্রেকফাস্ট করে রয়েছে। একটা সময় কল এসছে, তা কলে সকাল খেয়ে নেয় আগে, কিছুই করে না, বাজে না তো। ব্রেকফাস্ট করে 12টা 1টায়, লাঞ্চ করে 4টে 5টা। হয় না, আমি বাকি রাখতে পারি, ওই দুই কাজটা করে দিতে পারি। তুমি বেরোবে না? হ্যাঁ, আমি বেরোচ্ছি। এই সাইডে বইয়ের উপরে, ওই ডায়েরির উপরে। এই বছরের প্রথম ভাইফোঁটাটা শুরু করলাম এই বিভাসদাকে দিয়েই, আর কর্তামশাই শাকটা বাজালো। কেন কি আপনারা অনেকেই হয়তো জানেন আমার কর্তামশাই ব্যাপকভাবে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল, আর সেটা কিন্তু এই বিভাসদা না আসলে কোনো রকমভাবেই তার ট্রিটমেন্ট চালু করতে পারছিলাম না। তো যাই হোক, সে যে এখন অনেকটা সুস্থ আছে, তার লাংসের কন্ডিশন ভালো আছে, সেই জন্যই হয়তো শাকটা বাজিয়ে সে দেখালো বা শোনালো। যাই হোক, এবার সে যাচ্ছে তার বড়দি মানে আমার বড় ননদের বাড়িতে ফোঁটা নিতে, আর আমি এদিকে বিভাসদাকে ফোঁটা দিচ্ছি। ভাইফোঁটা হলো ভাই বোনের একটা অটুট বন্ধনের তিথি, যেই তিথিতে বোনেরা বা দিদিরা ভাইয়ের দীর্ঘায়ু বা মঙ্গল কামনা করে। অথচ এই বিভাসদাই কিন্তু আমার কর্তামশাইয়ের জীবন বাঁচানো বলতে সে দেবদূতের মতন হাজির হয়েছিল। তারপরে মানে তখন আমার কর্তামশাইয়ের মানে অক্সিজেন লেভেল একদম 76-এ নেমে গেছিল। সে ডাক্তার প্লাস আরও অফিস কলিগ সবাইকে ডেকে নিয়ে এসে সেই যাত্রায়
হাসপাতালে অ্যাডমিট করে আমাকে আজকে এই দিনটা মানে হতে সাহায্য করেছে। না হলে আমি জানি না আমার জীবনটা কিভাবে কাটতো। তো সেই জন্য বিভাসদা আমার কাছে দাদা তো অবশ্যই, সে মানে এখন দেবদূত দাদাও বলতে পারেন। তো সেই বিভাসদাকে আমি প্রথম ভাইফোঁটাটা এখন দেওয়া শুরু করলাম। ভাইফোঁটার দিন আমার 2 দাদাও আসবে। আগে আমার কিন্তু জেঠতুতো খুড়তুতো আমার দাদা সবাইকে মিলিয়ে 6 জনকে ফোঁটা দিতাম। আর ছোটোবেলার থেকে না আমার ভাইফোঁটা দেওয়ার খুব ইচ্ছে মনে মনে ছিল। যখন দেখতাম আমার বড় দিদিরা সবাইকে ফোঁটা দিচ্ছে, তো সেটাও দিয়েছিলাম কয়েক বছর, কিন্তু তারপরে সেটা বন্ধ হয়ে গেছে। দেখতে বলে হ্যাঁ, শুধু দেখতে হবে। আচ্ছা কি হয় দেখে জানি না, ওটা তো গুটুকে আওয়াজ মারি, ভাই দিয়ে কর। এটা আপনি আমাকে দেবেন বাবু, এটা স্টিল ছবি তুলো, ওদিকে তাকিয়ে। আচ্ছা আমি হ্যাঁ এটা না, থাকো সুখী থাকো, হ্যাঁ ভালো থাকো। বুঝেছো, এটা না দাঁড়িয়ে তুললে না ছবি দেওয়ার সময় মুশকিল হয়ে যায়। আচ্ছা এত লম্বা পেটে বাবার সঙ্গেও তো এটা হয়, একজনকে আমরা ঢেকে যাই ওকে দিয়ে দেখতে গেলে। এটা আগে হাতে নিতে হবে। হ্যাঁ এবার হাতেই নিতে পারবা কিছু না, এটা তো একটু মুখে দিন, আমি আবার প্যাকেট করে দিচ্ছি। এই বছর ভাইফোঁটার দিন আমি আর রান্না করে ভাই বা দাদাদের খাওয়াতে পারলাম না। হ্যাঁ চামচ দিয়েছি তো। ও বিভাসদা বললে একটু দই, চন্দন বললে একটু দই মুখে দিতে হবে। দই একটু আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্টিল ওদিকে তাকিয়ে সেই খেলার পাইপের মতো রিটেক। বিভাসদা দেবো, এটা পছন্দ হবে কিনা, পড়বেন তো? নিশ্চয়ই পড়বে, পড়বেন কিন্তু। আচ্ছা ওই এটা নেবে, এটা নেবে পোশাকটা। আর এটা তুমি মোবাইল নিয়েছো? হ্যাঁ, এটা কি এটা পুজো পোশাকই তো। পোশাকটা হ্যাঁ, কালী পুজো। আচ্ছা এটা আমি সরিয়ে দিই, তারপর ফ্যানটা চালিয়ে দিই। বিভাসদাকে ভাইফোঁটা দেয়া পর্বটা শেষ হলো, তারপরে সে আশীর্বাদ করলো, তারপরে একটু উপহার বিনিময়। উপহারটা আমার কাছে কি একটু ম্যাটারই করে না, এই বছর আমাকে যত বড় উপহার বিভাসদা দিয়েছেন। তো যাই হোক, এরপরে কিন্তু খাওয়া দাওয়া করাতে পারলাম না। হলদিরামের প্যাকেট করেছিলাম, আর মিষ্টি তো কেউ খায় না, অল্প একটু মুখে দেয়, সেটা ভাইফোঁটাই বলুন আর রাখিই বলুন। তো তখন 1:30 ছিল, দুপুরবেলা লাঞ্চটা বললাম করতে, বললো না আমি পরেই করব। বিভাসদাকে লাঞ্চ বক্সটা দিয়ে দিলাম, তারপরে আসলো আমার ভাই সৌমিক চ্যাটার্জি বা কুটু। তো এইবার ওকে ফোঁটাটা দেয়া শুরু করব, তো দেখতে থাকুন। দেখুন আমার ভাইয়ের কাণ্ড, এক বস্তা জিনিস নিয়ে হাজির হয়েছে। আমি বলছি এত কি এনেছো? তো ওখানে রেখেই আবার ওখানেই বসছি। দাদারা আসবে? হ্যাঁ দাদারা দিদির বাড়িতে গেছে, ওখান থেকে আসবে। বিভাসদা চলে যাওয়ার পরে যে আসলো সে হলো গুটু বা সৌমিক চ্যাটার্জি। বিভাসদাকে করে নিলাম। হ্যাঁ, বিভাসদা কোথায় এসছে? এই তো বিভাসদার এই মত গেল। ও আচ্ছা। আর তুমিও গুটু। তো এইবার গুটুকেও আমি এক এক করে পান পাতা, ধান দুব্বো, ফুল, চন্দনের ফোঁটা, কাজলের ফোঁটা সব দিয়ে বরণ করে নিচ্ছি। দাদু হয়ে গেলে, আর চুলগুলো কালার করনি। সৌমিকের ভাইফোঁটার ভিডিওটা হাফ হাফ করে দেখাতে হচ্ছে, পুরোপুরি দেখাতে পারছি না কেন, সেই সময় টিভিতে ম্যাচ চলছিল আর সেইটা আসছিল বলে আমার ভিডিওটাতে কপিরাইট এসে যাচ্ছে। তো সেই জন্য আমি মানে আমাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, সেইভাবেই ভিডিওটা দিতে বাধ্য হলাম। তো এইবার সমস্ত হয়ে যাওয়ার পরে পুরো বাটাটাকে দিয়ে বরণ করে তারপরে এই যে আগুনের প্রদীপের শীষটাও দিয়ে দিচ্ছি। তো এইভাবেই ভাইফোঁটাটা সম্পন্ন করছিলাম। এর মধ্যে আমার দাদারা এসে ভয়ঙ্কর
ভয়ঙ্কর এক ঘটনা জানালো যে আমাদের মিটার বক্সে আগুন ধরে গেছে। ভাইফোঁটার সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পরে এরপরে মিষ্টি তো আমি যা বেড়ে দেই কেউই খায় না, তো বললাম দাদা বলে গেছে একটু দইটা মুখে দিতে আর একটু মিষ্টি মুখে দিতে, কেন কি আমি প্যাকেটগুলো সেভাবেই খুলি আর সেভাবেই রেখে দিই, কেন সমস্ত সবাইকেই প্যাক করে দিতে হয়, ওরা কেউ খায় না। যদিও দুপুরে খাওয়ার ব্যবস্থা করি, এবার টাইমটাও ভালো ছিল 1:30টার থেকে, কিন্তু হয়নি, কেন কি আমার জল আলা কালী পুজোর থেকে জল দিচ্ছিল না। কি আর করা যাবে, আমি ওই হলদিরাম থেকে থালি এনেই সবাইকে খাওয়ালাম, আর কিছু করার নেই। দাদারাও খায়নি, বিভাসদাও খায়নি, নিয়ে গেছে। এরপরে সামান্য উপহার, মানে আমি তো শার্ট দিয়েছি, ও প্রচুর ড্রাই ফ্রুটস, তারপরে ব্যাগ, কত কিছু নিয়ে এসছে। আসলে রাখিতে আসেনি, আর আমিও না রাখিটা পরাতে ভুলে গেছি। ওটা খুলে দাও, খুলে কত কিছু বাবা, দেখো দিদির জন্য ড্রাই ফ্রুটস। যে দোকানটা দেখি এই খুনি চন্দন না গেল, এটা কালো না কিন্তু, না ব্রাউন মনে হচ্ছে না, আবারও ব্যাগ, যা খুব খুশি হই আমি। এরপর সৌমিকের সঙ্গে আমার ছেলে আমাদের দুজনার ছবি একটা তুলে দিল, স্টিল ছবি। এবার সৌমিককে লাঞ্চটা দিয়ে দিলাম, সেটাও সেই হলদিরামের প্যাকেট ধরেই। এবার বলি কেন আমি রান্না করতে পারিনি। একে বৃহস্পতিবার নিরামিষ, তারপরে আবার আমার অ্যাকোয়াগার্ড খারাপ, আর জল আলা জলও দেয়নি, এই জন্যই রান্না করতে পারিনি এই বছর। এরপরে দাদারা দিদির বাড়িতে ফোঁটা নিয়ে আমার এখানে ঢুকলো। তোরা নিচে যখন তখন বুঝিসনি যে আগুন লেগেছে? যা বাবা, আমরা তো দেখেই শুনে আসলাম, তো আমরা তো সিঁড়ি দিয়ে উঠলাম। আচ্ছা, তোরাই বললি? হ্যাঁ, দাদাদের সঙ্গে যে কথাটা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি ভাইফোঁটার দিনকে দাদারা যখন ঢুকলো তার একটু আগেই আমাদের নিচে মিটার বক্সে পুরো আগুন লেগে গেছে, মানে যত সোসাইটির মানে 8টা মিটার পুরো জ্বলে গেছে। তো এই জন্যই আমাদের হঠাৎ করে দেখলাম দাদারা যখন আসলো তখনও লাইট ছিল, আর তারপরে হঠাৎ দেখি লোডশেডিং হয়নি। অ্যাকচুয়ালি আমাদের মিটার জ্বলেনি, কিন্তু মিটারটা লাইন অফ করে দিয়েছে, যেহেতু সমস্ত মিটার এক জায়গায় রয়েছে। তো তারপরে আর কি করা যাবে, আমারও মাথা কাজ করছে না। দেখুন টিভিও বন্ধ হয়ে গেছে, তো সেইভাবেই দাদাদের ফোঁটা দেওয়া শুরু করলাম। কি সাংঘাতিকভাবে যে মিটার বক্সে আগুন লেগে গেছিলো, দিনের বেলা ছিল বলে, আর দাদারা ওখানে বসেন বলে, মানে আমাদের সোসাইটির দাদারা হঠাৎ করে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে ব্যবস্থা নিতে পেরেছে। রাত্রে হলে যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত ভগবান জানে। যাই হোক, সিএসসির লোক সঙ্গে সঙ্গে খবর পেয়ে চলে এসছে, তো ব্যবস্থাও সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে। তো আমি আর কি করব অন্ধকারের মধ্যে, এর জন্য দেখুন একদম এই হলের লাইটটা একদম কমে গেছে। তো তার মধ্যেই আমি আমার ফোঁটাটা কমপ্লিট করছি, কেন কি তখন অলরেডি 3টে বেজে গেছে, আর শুভ সময়টা ছিল 1:30 থেকে 3:30 পর্যন্ত। তো ভাবলাম তার মধ্যেই কমপ্লিট করি। ওই একইভাবে চন্দনের ফোঁটা, কাজলের ফোঁটা, তারপরে ধান দুব্ব, আগুনের মানে প্রদীপের তাপ সমস্ত দিয়ে ফোঁটাটা আমি কিন্তু দিচ্ছি। আমিও যেমন দাদাদেরকে ফোঁটা দিই, আমার কর্তামশাইকেও কিন্তু ফোঁটা নিতে পাঠাই দিদির বাড়িতে। কিন্তু মনটা একটু খারাপ হয়ে যায় যখন আমার ছেলে কোনো ফোঁটা পায় না। কারোর ইচ্ছে হলো তখন সে ফোঁটা দেবে, ইচ্ছে হলো আবার ইচ্ছে হলো দেবে না। তো সেই জন্য আমি বললাম যে সেটা তোমার ব্যাপার। তো আর এটা এবার অফিসও ছিল, সেই জন্য সে ফোঁটা নিতে যেতেও পারতো না। তুই আশীর্বাদ কর আমাকে। ওদিকে যাও, ওদিকে যাও, মাথায় হাতটা দে। ঠিক আছে। আচ্ছা, এটা ধর। ও দইটা দেওয়া ঠিক আছে, না, দাঁড়া, একটু দই আর এটা মুখে দিবি। এটা এখানে রাখ। চামচ আমি
মিষ্টি মুখে দেন আর একটু দইটা মুখে দেন। দইটা একটু মুখে দে, ওই ছবিটা তুলে দেবে। হ্যাঁ, দইটা একটু মুখে দেন আর একটু মিষ্টি মুখে দেন। আমার ছেলে বলে বলছি না, দেখুন সে ফোঁটা না নিয়েও কিন্তু হাসি মুখে আমার সম্পূর্ণ ফোঁটার ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তোরা কি দুজনে এক সাইজেরই পড়িস? এক সাইজেরই পড়িস দুজনে? কি পাঞ্জাবি? না, শার্ট। ওই তো ডবল এক্সেল। ডবল এক্সেল ফিক্সে যাই না, এখন পরে দেখবে। আনে নে। ডবল এক্সেল হলে ছোট হবে, তাহলে চেঞ্জ করে আনতে হবে। একবার পরে দেখো, এখানে পরে দেখবে। দাঁড়া, আগে মামাকে দিয়ে দুজনেই পরে দেখুন, দরকার হয় পরে চলে যাবে। তুই তুলেছিস? হ্যাঁ, না তো বড় দাদার ফোঁটা দেওয়া কমপ্লিট হলো, বড় দাদার শার্টটা টাইট হয়েছে। এরপরে আমি আমার ছোট দাদাকে ফোঁটাটা দেব। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক আর আশীর্বাদের হাতটা এরকম মাথায় থাকুক, এইটুকুই আমি আশা করি। বিভাসদাও খেলো না, সৌমিককে শুধু দিলাম, ও খেলো। আর দাদারাও খেলো না, কেন দিদির বাড়িতে লুচি খেয়ে ওদের পেট ভার হয়ে রয়েছে। বললো আমরাও নিয়ে বেরিয়ে যাই দিনে দিনে, বাড়িতে গিয়ে যদি খিদে পায় তাহলে খাবো। তো ওদেরও প্যাক করে দিয়ে দিলাম। ছোট দাদাকে যখন ফোঁটা দেওয়া শুরু করলাম তখনই ছেলের কিন্তু কল আসলো। তো ও যেহেতু কলে বসে গেছে মিটিংয়ে, সেই জন্য আর ক্যামেরাতে লাইট কিভাবে সেট করতে হয় আমার জানা ছিল না, সেই জন্য এরকম অন্ধকার অন্ধকার এসছে। যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর একইভাবে ওই পান পাতা, তারপরে চন্দনের ফোঁটা, কাজলের ফোঁটা, ধান, দুব্য, প্রদীপের তাপ সমস্ত দিয়ে একইভাবে ছোট দাদাকেও আমি এই ভাইফোঁটার রিচুয়ালটা কমপ্লিট করলাম। কিন্তু একটু অন্ধকার হয়ে গেল, আর কিছু করার নেই, কি আর করা যাবে। পর্দাগুলোও খেয়াল করিনি, ভালোভাবে সরিয়ে দিলে হয়তো একটু আলো আসতো। আসলে যে ভয়ঙ্কর বিপদ হচ্ছিল তার থেকে তো অন্তত সেফ। তবে আমার লোডশেডিং হয়নি। এদিকে কর্তামশাইয়ের কাছেও খবর চলে গেছে যে আমাদের মিটার বক্সে আগুন লেগে গেছে, সেও বারবার ফোন করে টেনশন করছে। যাই হোক, ভাইফোঁটার দিনটা ভালো মন্দ মিলিয়ে ভালোভাবেই কাটলো বলতে গেলে। তো এইভাবে ছোট দাদাকেও এটা কমপ্লিট করলাম। তারপরে ওরা বললো একটু চা খাবে, একটু চা খেয়ে ওরা বেরিয়ে গেল। আর কিছু খায়নি, মিষ্টি তো অল্প অল্প একটু মুখে নিল, ব্যাস। আর বড় দাদার শার্টটা না হলেও ছোট দাদার শার্টটা হয়েছে। বড় দাদার শার্টটা আবার চেঞ্জ করে নিয়ে এসেছিলাম আমি ছেলে হায়দ্রাবাদ যাওয়ার আগে। তো এইভাবেই আমার 2025-এর ভাইফোঁটার রিচুয়ালটা কমপ্লিট হলো। তো ভিডিওটা দেখে যদি এতটুকু আপনাদের ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার যেরকম লং ভিডিও আসে তেমন কিন্তু শর্টস আছে। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামেও কিন্তু আমার এই রসে বসে বাঙালিয়ানার পেজটাই আছে। আর ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাহলেও অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। বাকি অংশটা আপনারা দেখতে থাকুন। রাখি থেকে ভাইফোঁটা একটা
পুরো জার্নি চলে। তার মধ্যে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, তারপরে ঝুলন সমস্ত কিছুই কিন্তু চলতে থাকে। বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে এই ভাইফোঁটা, তারপরে আবার জগদ্ধাত্রী পুজো, ছট পুজোও ছিল। এরপর একটু ফাঁকা হয়ে ছেলে হায়দ্রাবাদ ব্যাক করার আগে দুটো মুভি দেখলাম। তো এইভাবেই আমার পুরো শিডিউল চলতে থাকে। তারপরে আবার আসলো কর্তামশাইয়ের জন্মদিন। বড় ওইটাই টাইট হয়েছে, তাহলে এইটা ওর হবে। দেখি দেখি এল আছে এল। ছোট দাদার জামাটা বললাম পরে দেখতে, তো সেও আমাকে আশীর্বাদ করে নিল ভাইফোঁটার পরে। তারপরে ছোট দাদার জামাটা ঠিক মতন হয়েছে। তারপরে বললাম তোরা দুজনে দুপাশে দাঁড়িয়ে যা। আর তারপরে ছেলের সঙ্গেও স্টিল ছবি তুলে নেওয়া হলো। ছেলে এখানে ছিল বলে কয়েকটা স্টিল ছবি তোলা হলো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এরপরে দাদারা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো ওদেরকেও একটু এগিয়ে দিয়ে আসলাম খাবারের প্যাকেট দিয়ে, আর বললাম চল নিচে একটুখানি দেখে আসি মিটার বক্সে কেমন আগুন লেগেছে। থ্যাঙ্ক গড যে আমাদের মিটারটার কিছু হয়নি। তো আমি এবার ভাইফোঁটাতে কি ওদের লাঞ্চে খাওয়ালাম সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এরকম হলদিরামের প্যাকেট করা হয়েছিল, সঙ্গে জল দিয়েছে, টিস্যু, চামচ সমস্ত কিছুই দিয়েছে। এবার আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাবো। একদম কমপ্লিট ভেজ থালি ছিল, নান, জিরা রাইস বা পিস পোলাও ছিল, ডাল মাখানি ছিল, একটা মিক্স ভেজ, পনিরের একটা সবজি, স্যালাড, পাঁপড়, আচার, আর ছিল অবশ্যই গোলাপ জামুন। তো এটাই ছিল হলদিরামের থালি। থালিটা বেশ ভালোই ছিল, আমরাও এটাই খেয়েছি। এদিনকে আর রান্নাই করলাম না, কেন কি 10 লিটার জল কর্তামশাই কিনে নিয়ে এসছে, আর জলওয়ালা দিচ্ছে না সেই কালী পুজোর থেকে জল, কি আর করা যাবে, বলেছে পরের দিন আসবে। তো এইভাবেই আমি ভাইফোঁটার দিনটা কাটালাম। তারপরে আমি আর ছেলে লাঞ্চ করে নিলাম। কর্তামশাই তো যেহেতু বড় ননদের বাড়িতে গেছে, ওখান থেকেই সে লাঞ্চ করে আসবে। তো আর কি, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। এরপরে অবশ্যই আরও ঘোরাফেরা, রান্না সমস্ত ভিডিও নিয়েই আমি ফেরত আসবো। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ। সবাই সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। রসিবশী বাঙালিয়ানা সুজাতা।